হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন আরেকটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলার অর্ডার কপির ব্যাখ্যা এবং বিস্তারিত আপডেট। 3 এপ্রিল মামলাটি কি কি শুনানি হয়েছিল তার বাংলায় ব্যাখ্যা থাকবে এবং কি কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতিদ্বয় সেগুলো আমরা বিস্তারিত দেখে নেব সেই অর্ডার কপি। এবং সেই অর্ডার কপির মধ্যে আমাদের রাজ্যে যে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, সেখানে যারা বিএড ছিল তাদের জন্য কি কি অর্ডার দিলেন, ইতিমধ্যেই অর্ডার কপি প্রকাশিত হয়ে গেছে। তো কি কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতিদ্বয় সেদিকে আমাদের নজর থাকবে। 16,000 বিএড প্রাথমিক শিক্ষকদের চাকরি থাকবে কিনা, তাদের নিয়ে কি কি অর্ডার দিলেন, বিস্তারিত বাংলায় ব্যাখ্যা আমরা জেনে নেব এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো গতকাল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 5 এ মামলাটি আইটেম নাম্বার 301 এ লিস্টেড ছিল। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে মামলাটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ছিল, যার ডায়েরি নাম্বার 4303/2024 এর। এই মামলাটি কিসের উপরে ছিল? অ্যারাইজিং আউট অফ ইম্পাং ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 11/8/2023 তারিখ সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল বিএডদেরকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে বের করে দিয়েছিল, সেটা পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। মামলাটি পিটিশনার দেবেশ শর্মা ভার্সেস ইন্ডিয়া। এর সঙ্গে আরো 3টি আইএ ফাইল যুক্ত রয়েছে। প্রথমটি ক্লারিফিকেশনের জন্য। মামলাটির অর্ডার ডেট দেখুন 3/4/2024 তারিখ, অর্থাৎ 3 এপ্রিল। গতকালকেই মামলাটি শুনানির জন্য শুনানি হয়েছে এবং তার অর্ডার কপি আমরা দেখছি। মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া তাদের বেঞ্চে এই অর্ডারটি এলো। পিটিশনার এবং রেসপন্ডেন্টদের পক্ষ থেকে যারা কথা বলছিলেন তারা অ্যাডভোকেট গুলো পরপর নামগুলো এখানে পরপর রয়েছে। প্রচুর অ্যাডভোকেট এবং লয়াররা তারা ছিলেন এখানে। তো অর্ডারের মূল বক্তব্যের দিকে আমরা চলে এসেছি, যেটা জানা যাচ্ছে যে আপন হিয়ারিং দ্য কাউন্সিল ফর দ্য কোর্ট মেড দ্য ফলোইং অর্ডার। এদিনের শুনানির পর মাননীয় বিচারপতি তারা যে সিদ্ধান্তে এলেন, যে অর্ডারটি দিচ্ছেন সেটা নিম্নরূপ। হিয়ার্ড লার্নেড কাউন্সিল ফর দ্য পার্টিজ, অর্থাৎ বিভিন্ন পার্টিগুলোকে তারা শুনানি করিয়েছেন। হিয়ার্ড মিস্টার কে এম নটরাজ, লার্নেড এডিশনাল সলিসিটর জেনারেল অ্যাপিয়ারিং অ্যাট দ্য প্রেজেন্ট ফর দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের পক্ষ থেকে এডিশনাল সলিসিটর জেনারেল তিনি কথা বলেছিলেন এদিন। তার যে বক্তব্য, সে বক্তব্যগুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন মিস্টার নটরাজ মহাশয়। এবং আগের দিনের কোর্টে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছিল সেই ইনস্ট্রাকশনটাকে তিনি কি জানাচ্ছেন, ওয়ান্ট টু অবটেইন ইনস্ট্রাকশন অ্যাজ রিগার্ড ভ্যাকেন্সি পজিশন অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট গিভেন বাই দ্য ইন্ডিভিজুয়াল স্টেটস। আগের অর্ডারটিতে মূলত দুটি বিষয় উল্লেখ ছিলেন মাননীয় বিচারপতি, দুটি বিষয় জানতে চেয়েছিলেন। প্রথমত, এই মুহূর্তে সারা রাজ্য, দেশের সারা রাজ্যের মধ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য কতটা ভ্যাকেন্সি রয়েছে, কত পরিমাণ ভ্যাকেন্সিতে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে 2023-24 এবং 24-25 সেশনে এই শিক্ষাবর্ষের মধ্যে কত পরিমাণে শিক্ষক নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল তার ডেটা চেয়েছেন। সেই সঙ্গে এই মুহূর্তে সারা দেশ মিলিয়ে কোনো রাজ্য, কোনো ইনস্টিটিউশন তারা কোনো বিএড কোর্স 6 মাসের ব্রিজ কোর্স করায় কিনা সে বিষয়ে তথ্য জানতে চেয়েছিলেন মাননীয় বিচারপতিদ্বয়। তো মাননীয় বিচারপতিরা সেটাই জানতে চেয়েছেন যে ভ্যাকেন্সি পজিশনটা কি অবস্থায় রয়েছে এই মুহূর্তে, কত পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল শিক্ষক নিয়োগের জন্য ইন্ডিভিজুয়াল স্টেট, অর্থাৎ দেশের সমস্ত স্টেটগুলোতে, রাজ্যগুলোতে কত পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো জানানোর নির্দেশ দিয়েছিলেন। তো সেই বিষয়ে প্রশ্ন করতে মিস্টার নটরাজ মহাশয় তিনি জানান যে বিভিন্ন রাজ্যকে চিঠি করা হয়েছে, কিছু কিছু রাজ্যের অ্যান্সার ইতিমধ্যে এসে পৌঁছেছে, কিন্তু এখনো বিভিন্ন রাজ্য তারা এখনো পর্যন্ত তাদের রিপ্লাই আসেনি। তার ফলে এই মুহূর্তে ভ্যাকেন্সি পজিশন নিয়ে রিপোর্ট সাবমিট করা সম্ভব হচ্ছে না। সমস্ত রিপোর্ট কালেক্ট করতে আমার আরো একটু 1 সপ্তাহের মতো সময় প্রয়োজন হয়ে পড়েছে। তখন মাননীয় বিচারপতি বলেন যে ঠিক আছে, আপনাকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো। তো 1 সপ্তাহ পরে এই মামলাটি পুনরায় কিন্তু শুনানির জন্য উঠতে চলেছে। মামলাটি পরবর্তী শুনানির জন্য সোমবার ডেট দেওয়া হয়েছে, অর্থাৎ লিস্ট করা হয়েছে। লিস্ট অন 8/4/2024 তারিখ দুপুর 2টোর সময় মামলাটি লিস্টেড করা হয়েছে, অর্থাৎ 8 এপ্রিল 2024 তারিখ মামলাটি পুনরায় দুপুর 2টোর সময় উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলায় এদিনের শুনানিতে ডিএলএডদের পক্ষ থেকে প্রথমে বলতে শুরু করেছিলেন তারা। 3টি রাজ্যের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা ধরে নিয়েছে যে 11 আগস্ট 2023 তারিখে সুপ্রিম কোর্টের অর্ডারটি কি ধরনের হবে। তারা ধরে নিয়েছে যে সুপ্রিম কোর্টের এই অর্ডারটি রেট্রোস্পেক্টিভ ইন নেচারের হবে। পাটনা হাইকোর্ট, ছত্তিশগড় হাইকোর্ট, উত্তরাখণ্ডের হাইকোর্ট, এই 3টি হাইকোর্ট 11 আগস্টের যে জাজমেন্ট সেটাকে রেট্রোস্পেক্টিভ ইন নেচার হিসেবে কার্যকরী করে দিয়েছে অলরেডি। অর্থাৎ এই 3টি রাজ্যের যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা ছিল বা 2018 সাল থেকে কর্মরত অবস্থায় রয়েছেন তাদের সম্পূর্ণভাবে চাকরি বাতিল করে দিয়েছেন। সেখানে তারা এই অর্ডারটিকে, অর্থাৎ 11 আগস্টের অর্ডারটিকে 28 জুন 2018 তারিখের থেকেই কার্যকরী করে দিয়েছে, অর্থাৎ রেট্রোস্পেক্টিভ ইন নেচার করে দিয়েছে। সমস্ত বিএড ক্যান্ডিডেটদেরকে সম্পূর্ণভাবে সেট অ্যাসাইড এবং কোয়াশ করে দিয়েছেন।
এভাবে ডিএলএড দের পক্ষ থেকে তারা দাবি জানায় যে যেহেতু বিভিন্ন হাইকোর্ট তারা সিদ্ধান্ত জানিয়ে ফেলেছে যে এই মামলাটি রেট্রোস্পেক্টিভ নেচার হবে, তাহলে সুপ্রিম কোর্ট তারাও কিন্তু একই দিকে হাঁটা উচিত। তখন বিএড দের পক্ষ থেকে প্রবল আপত্তি তোলা হয়েছিল। তারা জানায় যে কোন রাজ্যের হাইকোর্ট তারা এভাবে সিদ্ধান্ত নিতে পারে না। কোন রাজ্যের হাইকোর্টের রায় সর্বোচ্চ রায় নয়, দেশের সর্বোচ্চ আদালত রয়েছে সুপ্রিম কোর্ট, সেটাকে সুনির্দিষ্ট লাইনে চূড়ান্ত রায় দেবে। ডিএলএড দের পক্ষ থেকে কিন্তু আপত্তি তোলা হয়। তারা জানায় যে না, তারা ভুল বলছেন। 226 নম্বর ধারা অনুসারে কোন রাজ্যের হাইকোর্ট তারা কিন্তু অর্ডার দিতেই পারে। বিএড দের পক্ষ থেকে তারা জানায় যে যেহেতু 11ই আগস্ট 2023 তারিখের জাজমেন্টটা এই সুপ্রিম কোর্ট থেকে এসছে, তাই এই জাজমেন্টটাও সুপ্রিম কোর্ট থেকেই দেওয়া হবে। তাছাড়া বিভিন্ন হাইকোর্ট, বিভিন্ন রাজ্যের হাইকোর্ট বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে আসাটা কিন্তু খুব মুশকিল হয়ে পড়েছে। সুপ্রিম কোর্টই একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে। তাছাড়া ব্রিজ কোর্স নিয়েও মীনাক্ষী অরোরা ম্যাম তিনি আপত্তি তুলেছিলেন। মাননীয় বিচারপতিরা তারা কিন্তু জানতে চেয়েছিলেন যে এই মুহূর্তে সারা দেশে কোথায় ব্রিজ কোর্স করানো হয় কিনা। তো ডিএলএড দের পক্ষ থেকে মার্চ 2024 পর্যন্ত তারা আরটিআই করে জেনেছে যে এই মুহূর্তে সারা দেশে কোনো ইনস্টিটিউশন বা কোনো রাজ্য এই 6 মাসের ব্রিজ কোর্স কেউই করায় না। তো এই দিন বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন লয়াররা তারা বিভিন্ন ভাবে হ্যাপাজেটলি তারা কথা বলছিলেন। কেউ হঠাৎ করে বিএড দের পক্ষ থেকে কথা বলছিলেন, কেউ হঠাৎ করে ডিএলএড দের পক্ষ থেকে কথা বলছিলেন। এভাবে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন, যেহেতু অনেকগুলো স্টেট থেকে এখানে অ্যাপিয়ার করেছে, সেহেতু হ্যাপাজেটলি ব্যাপারটা হয়ে গেছে। তখন মাননীয় বিচারপতি বলেন যে আপনারা এভাবে হ্যাপাজেটলি কথা না বলে আপনারা একটা দুটো কাউন্সিল তৈরি করুন, যেখানে ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা কথা বলবে এবং অন্যদিকে বিএড দের পক্ষ থেকে কথা বলবেন এবং অন্যদিকে ডিএলএড দের পক্ষ থেকে কথা বলবেন। এভাবে প্রত্যেকে 30 মিনিট সময় পাবেন। সমস্ত ম্যাটারগুলো আমরা বিস্তারিত শুনানি করাবো, তারপরে একটা ফাইনাল ডিসিশনে আসবো। সেই সঙ্গে মাননীয় বিচারপতি তিনি কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ কথা তিনি জানিয়েছেন। প্রথমত, এই মামলার অর্ডার কোন দিকে যাচ্ছে মাননীয় বিচারপতি তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে 11ই আগস্ট 2023 তারিখে তারা যে অর্ডারটা দিয়েছিলেন সেই অর্ডারটা প্রসপেক্টিভ ইন নেচার হবে নাকি রেট্রোস্পেক্টিভ ইন নেচার হবে, অর্থাৎ আগে থেকে কার্যকরী হবে, মানে 2018 সাল থেকে এনসিটির গেজেট চালু করার থেকে সেই সময় থেকে কার্যকরী হবে, নাকি প্রেজেন্ট ডেট থেকে অর্থাৎ 11ই আগস্ট 2023 তারিখের যে অর্ডার যেদিন সুপ্রিম কোর্ট দিয়েছিল সেদিন থেকে কার্যকরী হবে। এই বিষয়টা তারা প্রথমে ক্ল্যারিফাই করবে। তার পাশাপাশি তারা যে বিষয়টা করবেন, যে বিষয়টা তারা মেনটেন করবেন, যে প্রত্যেক ক্যান্ডিডেটের তারা সেখানে যেন প্রত্যেক ক্যান্ডিডেট যেন ইকুয়ালিটি মেনটেন হয় সেটা তারা দেখবেন। তার পাশাপাশি প্রত্যেক ক্যান্ডিডেটের রাইটটা স্টাবলিশ করা যায় কিনা, রাইটটা স্টাবলিশ যাতে থাকে সেই বিষয়টার দিকে নজর রাখবেন। এদিন মাননীয় বিচারপতি ইউনিয়ন অফ ইন্ডিয়ার কাছ থেকে যে বিষয়টা জানতে চেয়েছিলেন যে 2018 সালের গেজেটের উপর বেস করে রাজস্থান হাইকোর্টের অর্ডার আসার ঠিক আগে এবং তারপরে কতজন বিএড প্রার্থী চাকরিরত অবস্থায় আছেন সেই তথ্যটা তিনি জানতে চেয়েছেন। এবং সেই সঙ্গে 11ই আগস্টের আগে এবং পরে এই 2018 গেজেট অনুসারে, এনসিটির গেজেট অনুসারে কতজন বিএড ক্যান্ডিডেট ইন সার্ভিস অবস্থায় আছেন আগে এবং পরে, অর্ডারটি আসার আগে এবং পরে, এই উভয় তথ্যগুলো মাননীয় বিচারপতি তারা কিন্তু চেয়েছেন ইউনিয়ন অফ ইন্ডিয়ার কাছ থেকে। এই মুহূর্তে সরাসরি আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে সরাসরি লাইভ স্ট্যাটাসটা দেখে নেব। তো সরাসরি আমরা দেখতে পাচ্ছি মামলাটির ডায়েরি নাম্বার এখানে উল্লেখ রয়েছে, দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে, ডায়েরি নাম্বার এখানে রয়েছে। দেখুন প্রেজেন্ট এবং লাস্ট লিস্টের ডেট অর্থাৎ 3/4/2024 তারিখে মামলাটি শুনানির জন্য উঠেছিল। মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এখানে 301 নম্বর সিরিয়ালে মামলাটির শুনানি হয়েছে। মামলাটির বর্তমানে স্ট্যাটাস কি রয়েছে, মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে। মামলাটি লিস্ট বিফোর বেঞ্চ অ্যাট 2টোর সময় লিস্টেড করা হয়েছে, কটা 8/4/2024 তারিখে। পুনরায় শুনানি হবে এই দিন মামলাটি এবং অর্ডার ডেট দেখুন 3/4/2024 তারিখে অর্ডার দিয়েছেন। তো এখানে পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে মামলাটি কখন উঠতে চলেছে, টেন্টেটিভ কেস কখন লিস্টেড হবে। দেখুন 8/4/2024 তারিখ কম্পিউটার জেনারেটেড ডেট হিসেবে এখানে দেওয়া হয়েছে। তো অর্থাৎ পরের সপ্তাহে 8 এপ্রিল কিন্তু মামলাটি পুনরায় আবার উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। এখন প্রশ্ন, আমাদের রাজ্যে যে 16,500 বিএড রিক্রুটমেন্ট হয়েছিল 2021 সালে, তাদের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে, তাদের চাকরি কি থাকবে? এদিনের শুনানিতে আমাদের রাজ্যের পক্ষ থেকে ডিএলএড দের পক্ষ থেকে সুবীর সান্যাল মহাশয় তিনি কথা বলছিলেন। তিনি জানিয়েছিলেন যে আমাদের রাজ্যে অর্থাৎ 16,500 রিক্রুটমেন্টে প্রায় সেখানে 7,000 বিএড ক্যান্ডিডেট রয়েছে। তো তিনি দাবি জানান যে বিএড ক্যান্ডিডেটরা তারা প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য পেডাগজিক্যাল দিক থেকে কোনো রকম ভাবে এলিজিবল নয়। তার ফলে এই মুহূর্তে যারা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন তাদের এই মুহূর্তে চাকরি বাতিল হওয়া উচিত। কিন্তু এই মুহূর্তে এই পজিশনে দাঁড়িয়ে এক্স্যাক্টলি ঠিক বলা যাবে না যে 16,500 বিএড ক্যান্ডিডেটরা তাদের চাকরি সুনিশ্চিত আছে, আবার এটাও বলা যাবে না যে বিএড ক্যান্ডিডেটদের চাকরি চলে যাবে। কেননা মাননীয় বিচারপতি দ্বয় তারা কিন্তু এমন কোনো রকম মন্তব্য করেননি যে তাদের চাকরি থাকবে না চলে যাবে, সেই বিষয়টা বোঝা যাবে। তবে তারা এই বিষয়গুলো তারা জানার চেষ্টা করছেন যে 6 মাসের ব্রিজ কোর্স অ্যাকচুয়াল করা হয় কিনা।
কেন যদি এই মুহূর্তে তারা এই 6 মাসের ব্রিজ কোর্স জানার কেন প্রয়োজনীয়তা আসছে? তার কারণ এই বিএড ক্যান্ডিডেটদেরকে কিন্তু 6 মাসের ব্রিজ কোর্স করিয়ে যদি তাদেরকে ডিএলএড এর সমতুল্য করা যায় তাহলে তাদের চাকরিতে কিন্তু সুনিশ্চিতভাবে রাখা যাবে। যদি বিএড এর কথা নাই ভাবতো তাহলে কিন্তু এই 6 মাসের ব্রিজ কোর্সের কথাটা আসতো না। কারণ 6 মাসের ব্রিজ কোর্স থাকলেও না থাকলেও আমার কোনো ব্যাপার না, আমি সরাসরি অর্ডার দিয়ে দিলাম যে বিএড এর চাকরি বাতিল, কিন্তু এমনটি কিন্তু তিনি করেননি। তো যাই হোক, সুপ্রিম কোর্ট কি অর্ডার দেয় সেদিকে আমাদের পরবর্তীতে নজর থাকবে। 8ই এপ্রিল 2024 তারিখে পরবর্তী শুনানি রয়েছে, সেদিন আমাদের নজর থাকবে। এই মুহূর্তের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট আপনার কাছে সরাসরি পৌঁছে যাওয়ার জন্য সকলকে ধন্যবাদ।